হ্যালো বন্ধুরা, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের এটা লাস্ট ভিডিও। এর আগে ভেবেছিলাম ভিডিওটা কমপ্লিট করে দেবো এর আগের ভিডিওতে, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। বড় হয়ে গেলে আবার আপলোড করতে অনেকটা প্রবলেম হয়। তো শুরু করা যাক। তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, তো এই বিষয়টা কি দেখা যাক। এ ডিসকাশন অন রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ইনকমপ্লিট উইথাউট এ মেনশন অফ ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বকে নিয়ে যদি আলোচনা না করি, তো রিপ্রোডাক্টিভ হেলথ যে চ্যাপ্টারটা সেটা অসম্পূর্ণ থেকে যায়। এ লার্জ নাম্বার অফ কাপলস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া আর ইনফার্টাইল। অনেক কাপলস আছে, বা অনেক কাপলস বলতে যারা বিবাহিত পুরুষ মহিলা তারা আছে সারা পৃথিবী জুড়ে, এমনকি ভারতের মধ্যেও, যারা ইনফার্টাইল, অর্থাৎ দে আর আনএবল টু প্রডিউস চিলড্রেন ইনস্পাইট অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল হ্যাবিটেশন। যে আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল বা ইন্টারকোর্স করার সত্ত্বেও তাদের বাচ্চা হয় না, যে তারা কোনো প্রোটেকশন নিচ্ছে না, কোনো রকমের কন্ট্রাসেপটিভ ইউজ করছে না, তো তবুও তাদের কোনো বাচ্চা হয় না, তাদেরকে বলে বন্ধ্যাত্ব। দ্য রিজন ফর দিস কুড বি মেনি: ফিজিক্যাল, কনজেনিটাল ডিজিজ, ড্রাগস, ইমিউনোলজিক্যাল অর ইভেন সাইকোলজিক্যাল। তো এর কারণ অনেক হতে পারে। ফিজিক্যাল বা দৈহিক, অর্থাৎ দেহের মধ্যে কোনো রোগ থাকতে পারে, তার জেনিটাল অর্গানের মধ্যে কোনো বিশেষ রোগ থাকতে পারে। কনজেনিটাল কনজেনিটাল মানে হচ্ছে বংশ পরম্পরায় যেগুলো বাহিত হয়। ডিজিজ, রোগ। ড্রাগস অর্থাৎ বিভিন্ন রকমের যে হিরোইন, তারপর কোকেন, এই সমস্ত নেওয়ার ফলে। ইমিউনোলজিক্যাল অর্থাৎ ইমিউনিটি সিস্টেমে তার প্রবলেম থাকতে পারে, সে দেহ কোপ করতে পারছে না, একটা বাচ্চাকে ধারণ করার মতো শক্তি বা সামর্থ্য সে থাকছে না। অর ইভেন সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক দিক দিয়েও হতে পারে। মানসিক চাপ যদি খুব একটা বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে হরমোন রিলিজের ক্ষেত্রে প্রবলেম হয়, ও সেক্ষেত্রেও এটা হতে পারে। তো শুধুমাত্র যে রোগ বা জেনিটাল অর্গানের ডিজিজ থাকার কারণে বা কোনো খামতি থাকার কারণে যে হয় তা না, তার সঙ্গে সঙ্গে কনজেনিটাল, ড্রাগস, ইমিউনোলজিক্যাল, সাইকোলজিক্যাল এই সমস্ত কারণও থাকতে পারে বাচ্চা না হওয়ার। এবং এটা সবচেয়ে বেশি দুঃখের, ইনফার্টিলিটিটা, যে প্রত্যেক মানুষই চায় যে সে মরে যাওয়ার পর তার কোনো অস্তিত্ব পৃথিবীতে টিকে থাক, তার বাচ্চারা টিকে থাক, সেই বাচ্চার মাধ্যমে তার নামটা পৃথিবীতে থাকবে। কিন্তু যদি ইনফার্টাইল হয়, তো সেক্ষেত্রে তার নিজের বাচ্চা থাকছে না। তো এটা খুবই একটা দুঃখের বিষয়। অনেক কোটি কোটি মানুষের, কোটিপতি যারা মানুষ, কোটি কোটি টাকার মালিক, অথচ তাদের কোনো বাচ্চা হচ্ছে না। তো সেক্ষেত্রে কতটা দুঃখের হতে পারে যে এত টাকা সঞ্চয় করে সেটা কার কাছে যাবে। তো অনেক বিষয় আছে। ইন ইন্ডিয়া অফটেন দ্য ফিমেল ইজ ব্লেমড ফর দ্য কাপল বিং চাইল্ডলেস, বাট মোর অফটেন দ্যান নট দ্য প্রবলেম লাইজ ইন দ্য মেল পার্টনার। তো ভারতে কী হয়, যে ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা না হলে সেটা যে ফিমেল আছে বা মা আছে তার উপর দোষারোপ করা হয়, যে এই মেয়ের কারণেই বাচ্চা হচ্ছে না। কিন্তু শুধুমাত্র যে মেয়ের মধ্যেই রোগটা সীমাবদ্ধ তা না, পুরুষের প্রবলেমের জন্য বাচ্চা নাও হতে পারে। যে শুধুমাত্র যে মেয়েদেরই প্রবলেম থাকে তা না, পুরুষেরও প্রবলেম হতে পারে এবং সেক্ষেত্রেও বাচ্চা নাও হতে পারে। A specialized healthcare unit in fertility clinics could help in diagnosis and corrective treatment of some of these disorders and enable these couples to have children. তো এখন উন্নতি এতটাও বেশি হয়ে গেছে যে অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে বাচ্চা নেওয়া সম্ভব, এবং সেটা তারই বাচ্চা থাকবে, এমন না যে অন্য কারো বাচ্চা নিচ্ছে তা না, তারই বাচ্চা থাকবে, তারই সিমেন থেকে, অর্থাৎ তারই স্পার্ম থেকে, তারই ওভাম থেকে বাচ্চা জন্ম নেবে, অর্থাৎ তারই জিন সে সমস্ত বাচ্চার মধ্যে প্রবাহিত হবে, ইন্টারকোর্স করে না করলেও। তো অনেক পদ্ধতি এখন আছে এবং এটা অত্যন্ত একটা খুশির বিষয়। তো সেই সমস্ত পদ্ধতি যদি অবলম্বন করা হয়, তো সে আগে থেকে ডায়াগনোসিস করা যেতে পারে যে কী কী রোগ আছে, তারপর সেই রোগগুলোকে, সেই প্রবলেমগুলোকে সলিউশন করা যেতে পারে। বা যদি সলিউশন না করতে পারে প্রবলেমগুলো, তো অন্য কোনো পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়া হতে পারে, এবং এর ফলে সে এই যে কাপলসগুলো আছে সে বাচ্চা ধারণে সক্ষম হবে। এবং এগুলো করে থাকে তা ইনফার্টিলিটি ক্লিনিক্স বলে। However, where such correction are not possible, the couples could be assisted to have children through certain special technique commonly known as assisted reproductive technologies বা ART. যদি দেখা যায় যে কোনো কারণে মেয়ের মধ্যে বা পুরুষের মধ্যে যে রোগ আছে, সে যে রকম রোগী হোক না কেন, সে ফিজিক্যাল হোক, কনজেনিটাল হোক
সেক্সুয়াল হোক বা ইমিউনোলজিক্যাল হোক, সাইকোলজিক্যাল হোক, যদি দেখা যায় কোনো কারণে সেটাকে সমাধান করা যাচ্ছে না, তার ফলে সে বন্ধ্যাত্বই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যাতে করে সেই কাপলসগুলো সন্তান ধারণে সক্ষম হয় এবং সেই সন্তানটা তারই হবে, তারই স্পার্ম তাদের এই ওভাম থেকে তৈরি হবে। এবং যে পদ্ধতির মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হয় আর্ট, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস্ট, আর্ট বলা হয়। তো এটা একটা অত্যন্ত খুশির বিষয় যে তাদেরই বাচ্চা তৈরি হবে কিন্তু অন্য কোনো পদ্ধতির মাধ্যমে। তাহলে কতটা উন্নত হয়ে গেছে। অনেকে বলতে পারে যে বাচ্চা নেই তো কী হয়েছে, কোনো একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে নেবে, কিন্তু একটা নিজের জিনগত বৈশিষ্ট্য তো তার মধ্যে থাকবে না। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নিজের একটা বাচ্চার ব্যাপার আলাদা আর অ্যাডপ্ট করা বাচ্চার ব্যাপার আলাদা। তো দেখা যাক কী কী পদ্ধতি আছে। অনেক পদ্ধতি আছে এখন। যে কোনো কাপলস যতই রোগ থাকুক না কেন, সে ইচ্ছা করলে কিছু টাকা খরচা করলে খুব সহজেই সে বাচ্চা নিতে পারবে। তো দেখা যাক কী কী পদ্ধতি আছে। প্রথমে যেটা আসছে সেটা হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, IVF। ভিট্রো অর্থাৎ বাইরে, ফার্টিলাইজেশন মানে পুরো স্পার্ম ও ওভামের মিলন। তো স্পার্ম আর ওভামের মিলনটা যদি দেহের বাইরে করা হয় তো সেটাকে হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, IVF। ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডি ইন অলমোস্ট সিমিলার কন্ডিশন অ্যাজ দ্যাট ইন দ্য বডি। তো ফার্টিলাইজেশনটা কী করা হয় যে দেহের বাইরে করা হয় এবং অ্যাম্পুলাতে যেরকম পরিবেশ থাকে যেখানে ফার্টিলাইজেশনটা সম্পন্ন হয়, মহিলার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে অ্যাম্পুলা আছে সে পার্টে, ঠিক সেই রকমই একটা পরিবেশ বাইরে ল্যাবে তৈরি করা হয় এবং তার মধ্যে স্পার্ম আর ওভামের মিট করা হয়, ফলোড বাই এমব্রায়ো ট্রান্সফার। তারপর ফার্টিলাইজেশন হয়ে গেলে কী হবে, সেখান থেকে জাইগোট তৈরি হয়ে যাবে। তারপর যে এমব্রায়োটা তৈরি হবে সেই এমব্রায়োটাকে ট্রান্সফার করা হয় ইন ইজ ওয়ান অফ সাচ মেথড। এটা হচ্ছে মেথড। ইন দিস মেথড পপুলারলি নোন অ্যাজ টেস্ট টিউব বেবি প্রোগ্রাম, এই মেথডটা যে পপুলার যাকে টেস্ট টিউব বেবি প্রোগ্রাম বলা হয়, ওভা ফ্রম দ্য ওয়াইফ অর ডোনার ফিমেল অ্যান্ড স্পার্মস ফ্রম দ্য হাজব্যান্ড বা ডোনার মেল আর কালেক্টেড অ্যান্ড আর ইনডিউসড টু ফ্রম জাইগোট আন্ডার সিমুলেটেড কন্ডিশন ইন দ্য ল্যাবরেটরি। তো ইনভিট্রো ফার্টিলাইজেশনের আরেকটা পরিচিত নাম হচ্ছে টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবির মাধ্যমে অনেক বাচ্চা তৈরি করা হয়েছে। কলকাতাতে প্রথম যে বাচ্চাটা তৈরি করা ছিল তার নামটা ভুলে গেছি। যাই হোক, যে শাহরুখ খানের যে ছোটো ছেলে আরিয়ান, তাকে এই টেস্ট টিউব বেবির মাধ্যমে তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে কী করা হয় যে ওভা ফ্রম দ্য ওয়াইফ বা ডোনার, বা যে ওয়াইফ আছে তার থেকে ওভাটাকে কালেক্ট করা হয়। সেই ক্ষেত্রে যদি শাহরুখ খানে বলি তো গৌরী খান থেকে ওভাটাকে কালেক্ট করা হয়েছে, ডাক্তার কালেক্ট করেছে। অ্যান্ড স্পার্মস ফ্রম দ্য হাজব্যান্ড অর ডোনার মেল, বা শাহরুখ খানের কাছ থেকে স্পার্মটা নিয়েছে, বা এমনও হতে পারে যে অন্য কারো কাছ থেকে কিন্তু নিয়েছে আর কালেক্টেড, তাদের সংগ্রহ করা হয়। অ্যান্ড আর ইনডিউসড টু ফ্রম জাইগোট আন্ডার সিমুলেটেড কন্ডিশন ইন দ্য ল্যাবরেটরি। তারপর ল্যাবরেটরির মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যে পরিবেশটা অ্যাম্পুলের সঙ্গে সমান হয়, যে অ্যাম্পুলাতে যেরকম পরিবেশ থাকে সেরকম পরিবেশ ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং তারপরে সেই স্পার্ম আর ওভামটাকে মিলিত করা হয় এবং এর ফলে কি জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার কাজ সম্পন্ন হয়ে গেল। The zygote or early embryos with up to 8 blastomeres could then be transferred into the fallopian tube. Gift zygote intrafallopian transfer and embryos with more than 8 blastomere into the uterus, intrauterine transfer to complete its further development. তো জাইগোট তৈরি হওয়ার কাজ তো সম্পূর্ণ হয়ে গেল। এরপরে এই জাইগোটটাকে দু রকমভাবে ট্রান্সফার করা যেতে পারে, একটা হচ্ছে জিফট আর একটা হচ্ছে গিফট। জিফট একটা, আর একটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার, IUT। তো জিফটের ক্ষেত্রে কী হয় যে যদি জাইগোটটা 8টা কোষ বিশিষ্ট থাকে বা তার থেকে কম থাকে, তো সেক্ষেত্রে কী হয় যে এই যে জাইগোট আছে সেটাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয়। সেটা অন্য কোনো মহিলার হতে পারে বা সেই মায়েরও হতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে মাটা কি যে ফার্টিলাইজেশনে অক্ষম কিন্তু সন্তান ধারণে সক্ষম, তো সেক্ষেত্রে ফার্টিলাইজেশনটা বাইরে করে মায়ের মধ্যে সেই যে জাইগোটটা আছে সেটা প্রবেশ করানো যেতে পারে, কিংবা অন্য কোনো মহিলাকে ভাড়া করে তার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সেটাকে
প্রবেশ করানো যেতে পারে। তো সেটা যদি 8টা কোষের থেকে কম হয় তাহলে সেটা হলো জিপ্ট, যেহেতু 8টা কোষের থেকে কম হলে সেটা জাইগোট হচ্ছে, আর 8টা কোষের থেকে যদি কম হয় তাহলে সেটা কি ফ্যালোপিয়ান টিউবে যায়, তার জন্য এটা জিপ্ট। আর যদি এমব্রায়ো উইথ মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার, আর যদি জাইগোটটা 8টার থেকে বেশি কোষ বিশিষ্ট হয়ে যায় তখন কি হয়, তখন সেটাকে ইউটেরাসের মধ্যে স্থাপন করা হয়। তখন কিন্তু আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্থাপন করা হয় না, তখন তাকে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার টু কমপ্লিট ইটস ফার্দার ডেভেলপমেন্ট। তার বাকি যে ডেভেলপমেন্টটা 9 মাস ধরে যে তার বৃদ্ধি হবে সেটা সম্পূর্ণ করার জন্য। তো শাহরুখ খানের ক্ষেত্রে কী করা হয়েছিল, যে গৌরীর যে বোন ছিল, বোন একটা অন্য টাইপের কাজিনস টাইপের, তার মধ্যে এটাকে ট্রান্সফার করা হয়েছিল, আরএনএর যে জায়গাটা সেটাকে ট্রান্সফার করা হয়েছিল। Embryos formed by in vivo fertilization, fusion of gametes within the male, also could be used for such transfer to assist those females who cannot conceive. তাছাড়া যদি ফার্টিলাইজেশনটা ইনভিভো হয়, অর্থাৎ মায়ের দেহের মধ্যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়েছে, জাইগোট তৈরি হয়ে গেছে, কিন্তু সেই মাটা কি সেই জাইগোটটাকে আর সেখান থেকে আর ভ্রূণ তৈরিতে সক্ষম না, তার জ্বরের মধ্যে কোনো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে জাইগোটটা তৈরি হয়ে যাওয়ার পর সেই জাইগোটটাকে বের করে অন্য কোনো মায়ের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা যেতে পারে, যাতে সে বৃদ্ধি পেতে পারে, সে বড় হতে পারে। তো এটা কাদের ক্ষেত্রে করা হবে, যে সমস্ত মায়েরা ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশনে সক্ষম কিন্তু তার জ্বরের মধ্যে প্রবলেম থাকায় সে বাচ্চাটা বড় করতে সক্ষম নয়। তো এটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এই যে বিষয়টা সেটা একবার ভালো করে ডিটেলসে বলে দিচ্ছি আবার। ইনভিট্রো ফার্টিলাইজেশন কী করা হয়, যে এটা পার্ট করে বুঝতে হবে, তাহলে খুব সহজে বোঝা যাবে। যে মেলের থেকে স্পার্মকে নেওয়া হয়, ফিমেলের থেকে ওভামকে নেওয়া হয়, মেলের থেকে স্পার্মকে নেওয়া হলো, ফিমেলের থেকে ওভামকে নেওয়া হলো, তারপরে এই দুটোকে ল্যাবরেটরির মধ্যে তাদের দুটোর মধ্যে মিলন করে সেখান থেকে জাইগোট তৈরি করা হলো। ঠিক আছে, এবার এই জাইগোটটা দুরকম হতে পারে। এই জাইগোটটা যদি দেখা যায় যে 8টা কোষ বা তার থেকে কম, তাহলে কি তাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয়। আর যদি দেখা যায় যে এইটা 8টা কোষের বেশি, তাহলে তাকে এমব্রায়োর মধ্যে ট্রান্সফার করা হয়। যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয় তখন তাকে বলা হবে জিপ্ট, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, যে জাইগোটটাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে, তাই তাকে জিপ্ট বলা হবে। আর যদি 8টা কোষের বেশি থাকে তখন তাকে কি ইউটেরাসে ট্রান্সফার করা হয়, তার জন্য বলা হয় আইইউটি, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, ইউটেরাইনের মধ্যে ট্রান্সফার করা। তো এরপরে সেটা ফ্যালোপিয়ান টিউবে বৃদ্ধি পাবে, তারপর অথবা ইউটেরাসে বৃদ্ধি পাবে, এবং তার বাকি যে ধাপগুলো আছে বাচ্চা বড় হওয়ার সেগুলো সম্পন্ন হবে। তো এটা দেখা হয় যে কোন মহিলা বা পুরুষের কীরকম রোগ আছে। যদি দেখা যায় কোনো একটা মহিলা ফার্টিলাইজেশনও করতে পারবে না, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে খারাপ আছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ত্রুটি আছে, তো সেক্ষেত্রে তার মধ্যে আইইউটি করা হবে, সরাসরি ইউটেরাসের মধ্যে তাকে সেই এটা যে 8টার বেশি যে ব্লাস্টোমিয়ার আছে তাকে প্রবেশ করানো হবে। আর যদি দেখা যায় যে শুধুমাত্র মেয়েটা ফার্টিলাইজেশন করতে পারবে না কিন্তু তার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, তো সেক্ষেত্রে তাকে ফ্যালোপিয়ান টিউবের বা জিপ্ট করা হবে। আর যদি দেখা যায় কোনো মহিলার মধ্যে সে ফার্টিলাইজেশন করতে পারছে কিন্তু সন্তানটা বড় করতে পারবে না, অর্থাৎ তার জ্বরের মধ্যে দোষ আছে, তো সেক্ষেত্রে কী হবে, যে ইন ভিভো ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার ফলে যে অ্যাম্পুলাতে যে জাইগোট তৈরি হলো 8টা কোষ বিশিষ্ট, তাকে বের করে নেওয়া হয় এবং তারপর সেটাকে অন্য কোনো মহিলার ফ্যালোপিয়ান টিউবে বা অন্য কোনো মহিলার ইউটেরাসে সেটাকে প্রবেশ করে হয় এবং তার বাকি যে ধাপগুলো সেগুলো সম্পন্ন করা হয়, বাচ্চাটাকে বড় করানো হয়। তো কোন রোগটা আছে তার উপর ভিত্তি করে সেই রকম সমস্যার সমাধান করা হয়। তো এটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। এবার নেক্সট যে পার্ট সেটা হলো জিপ্ট। শেষে জিস্ট আকারে সবটা বলে দেবো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, কিন্তু খুব সিম্পল জিনিস, কোন রোগ আছে তার উপর ভিত্তি করে সেই রকম সমাধান। ট্রান্সফার অফ অ্যান ওভাম কালেক্টেড ফ্রম এ ডোনার ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব, gamete intrafallopian transfer of another female who cannot produce one but can provide suitable environment for fertilization and further development is another method attempted. তো গিফট বা গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার কি, গ্যামেটটাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কী হয়, যে যদি দেখা যায় যে কিছু মহিলা
তারা ওভাম তৈরি করতে পারে না, অর্থাৎ তাদের মধ্যে ওভ্যুলেশন হয় না। গ্রাফিয়ান ফলিকল থেকে যে ওভাম বেরোয় সেই ওভাম তৈরি করতে পারে না, কিন্তু তাদের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, তাদের ইউটেরাসও ঠিক আছে, তাদের ফ্যালোপিয়ান টিউবও ঠিক আছে, তাদের যে ইউটেরাস সেটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয় যে অন্য কোনো মহিলার থেকে ওভাম নেওয়া হয়, অন্য কোনো মহিলার থেকে ওভাম নেওয়া হয়, তারপর সেই ওভামটাকে তাদের এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয়, বা তাদের এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করা হয়। তো এই ক্ষেত্রে যেহেতু গ্যামেট ট্রান্সফার করা হচ্ছে, তার জন্য একে জিপ্ট বা গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার বলে। তো এটা বোঝা গেল যে মেয়েটা যদি গ্যামেট তৈরি করতে পারছে না, কিন্তু তার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, তার ইউটেরাস ঠিক আছে, সে ফার্টিলাইজেশনও করতে পারবে, তার বাচ্চা ধারণও করতে পারবে। তো সেক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় যে অন্য কোনো মহিলার থেকে ওভাম নেওয়া হয় এবং তারপরে সেটাকে ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাসের মধ্যে প্রবেশ করানো হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ওভামটা কিন্তু মায়ের থাকছে না, ওভামটা কিন্তু অন্য কারো থাকছে, কিন্তু হয়তো স্পার্মটা পিতার থাকবে, যে ইন্টারকোর্সটা সে তার স্বামীর সঙ্গেই করবে, তখন তখন সেই স্পার্মটা সে তার স্বামীর কাছ থেকে পেয়ে যাচ্ছে। Intracytoplasmic sperm injection (ICSI) is another specialized procedure to form an embryo in the laboratory in which a sperm is directly injected into the ovum. আরেকটা পদ্ধতি হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ICSI। এটা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। তো নাম দেখে বোঝা যাচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে স্পার্মকে ইনজেক্ট করবে। তো এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে দেহের বাইরে ল্যাবরেটরির মধ্যে সিমিলার কন্ডিশন বা একই রকম পরিবেশ সৃষ্টি করে তাকে ওভামকে নিয়ে আসা হয়। তারপর একটা ইনজেকশনের মধ্যে যে পুরুষের থেকে স্পার্ম নেবে সেই স্পার্মগুলোকে নিয়ে সেই ওভামের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, সেই ওভামের মধ্যে স্পার্মগুলোকে নিয়ে ইনজেক্ট করে দেওয়া হয়। তারপরে কী হলো যে স্পার্মটাকে কিন্তু আর্টিফিশিয়ালি ওভামের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং তাদের মধ্যে ফার্টিলাইজেশন করানো হচ্ছে। তো এটা হলো ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। Infertility cases, either due to inability of the male partner to inseminate the female or due to very low sperm counts in the ejaculates, could be corrected by artificial insemination technique. তো এই যে ইন্ট্রাসাইটোপ্লাজমিক যে স্পার্ম ইনজেকশন এটা করা হয় কেন, যে হয়তো যে পুরুষটা আছে সেই পুরুষের মধ্যে সে মহিলাটাকে ইনসেমিনেট করতে পারছে না, অর্থাৎ তার স্পার্মটা মহিলার সার্ভিক্সের মধ্যে দিয়ে বা সেখান থেকে ফ্যালোপিয়ান টিউবে বা ইউটেরাসের মধ্যে প্রবেশ করাতে পারছে না, যে ইজাকুলেট করতে পারছে না। বা এমনও হতে পারে যে সে ইজাকুলেট করতে পারছে কিন্তু তার স্পার্মের মধ্যে, তার যে সিমেনের মধ্যে স্পার্মের সংখ্যা খুবই কম, বা স্পার্মের সংখ্যা ঠিক থাকলেও স্পার্মের যে মোটিলিটি, তারপর নর্মাল শেপ অ্যান্ড সাইজ 60% মোটিলিটি থাকতে হবে, যে তাদের গতিবেগ ঠিক থাকতে হবে, তারপর 40% তাদের নর্মাল শেপ এবং সাইজ থাকতে হবে, সেগুলো ঠিক নেই। স্পার্ম আছে কিন্তু তার শেপ সাইজ ঠিক নেই, তার গতিবেগ নেই। এই সমস্ত কারণের ক্ষেত্রে এই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন করা হয়। সেক্ষেত্রে স্পার্মটিকে সরাসরি ওভামের মধ্যে বাইরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। তো একে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও বলা হয়, যেহেতু নিজে থেকে আর্টিফিশিয়ালি বাইরে ইনসেমিনেট করা হচ্ছে, তার জন্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও বলা হয়। In this technique, the semen collected either from the husband or a healthy donor is artificially introduced either into the vagina or into the uterus, uterine insemination of the female. না, এটা একটু আলাদা, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা নিচে দেওয়া আছে। তো এটা ছিল ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন আগেরটা। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ক্ষেত্রে কী হয়, যে পুরুষ যেটা আছে সে মহিলাটাকে ইনসেমিনেট করতে পারছে না, অর্থাৎ তার সিমেন্ট নির্গত হচ্ছে না পেনিস থেকে, কিংবা সিমেন্ট নির্গত হলে তার মধ্যে স্পার্ম ঠিক নেই। তো সেক্ষেত্রে কী হয়, যে কোনো একটা হাজব্যান্ডের থেকে সিমেন্টকে কালেক্ট করা হয়, ওর ওয়াঙ্কিংয়ের মাধ্যমে, বা যেটাকে বলে মাস্টারবেশন, তার মাধ্যমে সিমেন্টটাকে কালেক্ট করা হয়, বা হাজব্যান্ডের থেকে বা কোনো একটা হেলথি ডোনার যে স্পার্ম দিতে সক্ষম, ভিকি ডোনার যেরকম, সেরকম ভিকি ডোনারের মতো যদি কোনো কাউকে পাওয়া যায়, তো কোনো ডোনারের কাছ থেকে সিমেন্টটাকে নেওয়া হয় এবং তাকে আর্টিফিশিয়ালি ইন্ট্রোডিউস এদার ইন্টু দ্য ভ্যাজানা অর ইন্টু দ্য ইউটেরাস। তারপর সেটাকে ভ্যাজানার মধ্যে বা ইউটেরাসের মধ্যে সেটাকে আর্টিফিশিয়ালি বা ডাক্তারের মাধ্যমে সেটাকে প্রবেশ করানো হয় এবং তাকে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন IUI বলা হয়, যেহেতু ইউটেরাইনের মধ্যে ইনসেমিনেট করা হচ্ছে নিজে থেকে।
তো এটা ছিল এই পদ্ধতি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো এখানে 4টে পদ্ধতি আছে, তো এইটুকু পড়িয়ে এটা আবার একবার রিভাইজ করে বলে দেবো। দো অপশনস আর মেনি, অল দিস টেকনিক্স রিকোয়ার এক্সট্রিমলি হাই প্রেসিশন হ্যান্ডলিং বাই স্পেশালাইজড প্রফেশনালস অ্যান্ড এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টেশন। যদিও অনেক পদ্ধতি আছে, সে পুরুষের প্রবলেম হোক, মহিলার প্রবলেম হোক, অনেক পদ্ধতি আছে আগে দেখলাম, কিন্তু পদ্ধতি অনেক থাকলেও কিন্তু এগুলোর জন্য খুবই এক্সপার্ট যাকে বলে, বা খুব বড় মাপের ডাক্তার দরকার, যার অনেক অভিজ্ঞতা আছে এবং অনেক উন্নত মানের যন্ত্রপাতিও দরকার। যেহেতু একটা স্পাম কত ক্ষুদ্র, একটা ওভাম কত ক্ষুদ্র জিনিস, তাদের মধ্যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হচ্ছে, আর্টিফিশিয়াল তাদের ফার্টিলাইজেশন করা হচ্ছে, তাহলে কতটা সূক্ষ্মভাবে কাজটা করা উচিত। তাই খুব বড় মাপের ডাক্তারের মাধ্যমে এবং খুব উন্নত মানের যন্ত্রের সাহায্যে এগুলো করা উচিত। Therefore, these facilities are presently available only in very few country centers in the country. এবং যেহেতু খুব বড় মাপের ডাক্তারও দরকার আর খুব উন্নত মানের যন্ত্রপাতিও দরকার, তাই সবাই যেহেতু এগুলোকে অ্যাডাপ্ট করতে পারে না, সবাই যেহেতু এলিজিবল না এতটা টাকা খরচা করতে, তাই এগুলো খুব অল্প সংখ্যক সেন্টারে বা অল্প সংখ্যক জায়গাতেই আছে এই সমস্ত ক্লিনিক্যালগুলো। অবভিয়াসলি দেয়ার বেনিফিটস ইজ অ্যাফোর্ডেবল টু অনলি এ লিমিটেড নাম্বার অফ পিপল। এবং যে সংখ্যক আছে তাদের মধ্যেও আবার সবাই কিন্তু একে অ্যাফোর্ড করতে পারে না, অনেক লাখ লাখ টাকা খরচা হয়। তাই যারা সাধারণত ধনী পরিবারের মানুষ তারাই সাধারণত এটাকে অ্যাফোর্ড করতে পারে, যারা কিংবা মিডিল ক্লাসরা খুব কষ্ট করে, কিন্তু যারা গরিব তারা কিন্তু পারে না। ইমোশনাল, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস আর অলসো ডিটারমিনেন্টস ইন দ্য অ্যাডাপশন অফ দিস মেথডস। তাছাড়া এভাবে যদি বাচ্চা জন্ম করা হয়, তো যারা বুঝে না, যদি গ্রামে করা হয়, তো সেক্ষেত্রে গ্রামের মানুষ নানা রকম খোঁটা দিতে পারে, কিংবা বুঝলেও অনেকে ইমোশনালি বা রিলিজিয়াস ধার্মিকগত দিক দিয়ে অনেক ধার্মিক ক্ষেত্রে বাধা থাকতে পারে, বা অন্য কোনো ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে। সিন্স দ্য আলটিমেট এম অফ all this procedure is to have children, in India we have so many orphaned and destitution children who would probably not survive till maturity unless taken care of. তো যদি এদের প্রত্যেকের লক্ষ্যটা কি, যে একটা বাচ্চা হোক তাদের, এটাই তাদের লক্ষ্য, কিন্তু যদি এতগুলো প্রবলেম থাকে যে সে টাকা কালেক্ট করতে পারছে না, কিংবা তার ইমোশনাল, সামাজিক, রিলিজিয়াস অন্যান্য প্রবলেম আসছে, তো সেক্ষেত্রে কী করতে পারে, সে অনেক অ্যাডাপ্টার্স আছে, সেখান থেকে কোনো একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করতে পারে, তারপর অনেক চিলড্রেন, যে সমস্ত বাচ্চাগুলো অবহেলায় থাকে, সঠিক কেয়ার যত্ন পায় না, অনেকে ম্যাচিওর হতে পারে না, তো তাদেরকে অ্যাডপ্ট করতে পারে, অনেক সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে বড় করতে পারে। Our laws permit legal adoption and it is as yet one of the best methods for couples looking for parenthood. ভারতের আইনে সেটাকে লিগ্যাল করা হয়েছে যে কোনো বাচ্চাকে যে কেউ অ্যাডপ্ট করতে পারে। তাই কোনো একটা এতিমখানায় গিয়ে সেখান থেকে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের কাউকে একটা সিলেক্ট করে তাকে বড় করা যেতে পারে, তাকে মানুষ করা যেতে পারে, কারণ সেই বাচ্চাগুলো অনেক অবহেলিত থাকে, খাবার পায় না, যত্ন পায় না, তো তাদেরকে দেখাশোনা করা যেতে পারে। যেমন অনেক মানুষ নিয়েছে, অনেক অ্যাক্টার্সও নিয়েছে, সানি লিওন্স দুটো নিয়ে নিয়েছে, সানি লিওনি। তো এই যে ছিল ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেটা আরেকবার বলে দিই যে কী কী পদ্ধতি আছে এখানে, একবার জিস্ট আকারে বলে দিই, অনেকের প্রবলেম হয়ে যায়। একটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটা হচ্ছে জিপ্ট জাইগোট ইন্ট্রাফ্যালপিয়ান ট্রান্সফার, একটা ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, একটা গ্যামেট ইন্ট্রাফ্যালপিয়ান ট্রান্সফার, একটা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আর একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো 5-6টা বিষয় আছে। তো একটা একটা করে যদি দেখা যায়, তো প্রথমে আসছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেটা তো ভালো করে বলেছিলাম। এ সমস্ত পদ্ধতিগুলোকে মনে রাখার একটা বিশেষ টেকনিক হলো যে আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রবলেমটা কী, যে মেয়েদের মধ্যে প্রবলেমটা আছে না ছেলেদের মধ্যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কোথায় আছে, ফ্যালোপিয়ান টিউবে আছে না ইউটেরাসে আছে না ফার্টিলাইজেশন করতে পারছে না এমন আছে, তাদের প্রবলেমটা কোন জায়গাতে আছে। পুরুষের ক্ষেত্রে প্রবলেমটা কোথায় আছে, যে তার মধ্যে সে ইনসেমিনেশন করতে পারছে না, না তার স্পামই নেই, এইভাবে তার প্রবলেমটাকে দেখতে হবে, তারপর সেইভাবে তার সলিউশনটা আসবে।
তো এইভাবে যদি দেখি তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশনে তো সেটা দেখলাম যে পুরুষ থেকে স্পার্ম আর মহিলা থেকে ওভামটাকে নেওয়া হয়, বাইরের দিকে তাকে পরিবেশে ইনভিট্রো ল্যাবরেটরিতে ফার্টিলাইজেশন করে সেখান থেকে জাইগোট তৈরি করা হয়। সেই জাইগোটটা যদি 8টা কোষ বিশিষ্ট বা তার থেকে কম থাকে তাহলে সেটাকে ফ্যালপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়, তখন তাকে বলা হয় জিপ্ট। আর যদি সেটা 8টা কোষের বেশি থাকে তখন সেটাকে ইউটেরাইনে ট্রান্সফার করা হয়, তখন তাকে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। তো সেটা সেই তার স্ত্রীর হতে পারে কিংবা অন্য কোনো মহিলার হতে পারে। যদি তার স্ত্রী দেখা যায় যে সে ফার্টিলাইজেশন করতে পারছে না কিন্তু সন্তান ধারণে সক্ষম, তখন সেটা তার স্ত্রীর মধ্যে করা যেতে পারে। যদি দেখা যায় যে তার স্ত্রী ফার্টিলাইজেশনও করতে পারছে না, ফ্যালোপিয়ান টিউবও খারাপ, সন্তান ধারণও করতে পারবে না, তো সেক্ষেত্রে অন্য কোনো মহিলাকে ভাড়া করতে হবে। অনেক মহিলা আছে যারা টাকার মাধ্যমে সন্তান লালন পালন করে থাকে জ্বরের মধ্যে, তো তাদের মধ্যে করা যেতে পারে। স্পার্ম ওভাম কিন্তু তাদেরই থাকছে, স্বামী স্ত্রী থাকছে, শুধুমাত্র বাচ্চাটাকে বড় করার যে দায়িত্ব সেটা অন্য কোনো মহিলাকে অর্পণ করা হচ্ছে। তো এটা একটা পদ্ধতি। গ্যামেট ইন্টারফ্যালপিয়ান ট্রান্সফারটা কি, যে এক্ষেত্রে কিন্তু এটা একটু ভাইটাল, যে যদি দেখা যায় কোনো মহিলা গ্যামেটই তৈরি করতে পারছে না, ওভামই তৈরি করতে পারছে না, তো সেক্ষেত্রে অন্য কোনো মহিলার থেকে ওভাম নিয়ে সেই স্বামীর কাছ থেকে স্পার্ম নিয়ে মেট করা যেতে পারে। তারপর যদি দেখা যায় যে তার ফ্যালপিয়ান টিউব ঠিক আছে তো সেই ফ্যালপিয়ান টিউবে ট্রান্সফার করে সেটাকে বড় করা যেতে পারে। তারপর যদি দেখা যায় তার ইউটেরাসও ঠিক আছে তো সেই ইউটেরাসের মধ্যে সেই বাচ্চাটিকে পরিণত করা যেতে পারে। যদি দেখা যায় যে তার গ্যামেটও তৈরি করতে পারছে না, ফ্যালোপিয়ান টিউবও খারাপ, ইউটেরাসও খারাপ, তো সেক্ষেত্রে অন্য কোনো মহিলার ওভাম নিয়ে অন্য কোনো মহিলার মধ্যেই সে বাচ্চাটিকে সমস্ত কিছু যে পদ্ধতি আছে সেগুলো সম্পূর্ণ করা যেতে পারে। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্মজেশন কী হয়, যে এক্ষেত্রে যারা ফার্টিলাইজেশন করতে পারে না, যে পুরুষও পাচ্ছে না মহিলাও পাচ্ছে না, তো এক্ষেত্রে স্পার্ম আর ওভামটাকে নিয়ে আসা হয় এবং এটা আর্টিফিশিয়াল মাধ্যমে ইনজেক্ট করা হয়, সরাসরি স্পার্মটাকে ইনজেক্ট করা হয়। তো এটা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কি, এটা পুরুষের ক্ষেত্রে যদি পুরুষ দেখা যায় যে তার স্পার্ম খুব কম আছে বা স্পার্মের গতিবেগ কম, তার শেপ সাইজ ঠিক নেই, সে মহিলার মধ্যে ইনসেমিনেট করতে পারছে না অর্থাৎ সিমেন্ট নির্গত করতে পারছে না, তো সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয় যে সিমেন্টটাকে বাইরে ডাক্তারের মাধ্যমে ভ্যাজানের মধ্যে বা ইউটেরাসের মধ্যে প্রবেশ করানো হয়। তো সেটা ভ্যাজানের মধ্যে হলে তো নর্মাল ব্যাপার, আর যদি সেটা ইউটেরাসের মধ্যে হয় তাহলে তাকে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলা হয়। তো এই সমস্ত পদ্ধতিগুলো আছে, খুবই সিম্পল এবং এটা অত্যন্ত ভালো যে বিজ্ঞান এতটা উন্নত হয়েছে যে অনেক মানুষ আছে যারা বাচ্চা ধারণ করতে সক্ষম হচ্ছে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে। তো এই চ্যাপ্টারটা এত দূরই। তো যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয় এমন কিছু মনে হয় তো সেটা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, ভিডিওগুলিকে অনলাইনে দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।